হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা। আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। এবং আমরা যে ব্যাচটা এখনও রান করছি, মাধ্যমিক এক্সপ্রেস 2026, এই ব্যাচে আমি তোমাদের ম্যাথ করানোর চেষ্টা করছি। তো সেই কার্যক্রমে আমরা বেশ কিছুটা পথ হেঁটে ফেলেছি, এখনও বেশ কিছুটা পথ হাঁটা বাকি। সেই উদ্দেশ্যে আজকে আবারও তোমাদের সামনে চলে এসেছি। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর পড়ালেখা চুটিয়ে করছো, কারণ আর বেশি সময় নেই পরীক্ষার। তো আমরা লাস্ট অবধি যা শেষ করেছি সেটা ছিল আমাদের ত্রিকোণমিতি। আমি সেদিনই তোমাদের বলেছিলাম এবার আমরা জ্যামিতির দিকে যাব। তো আগে জ্যামিতিটা শুরু করব। আমি আগে সম্পাদ্য করাবো তোমাদের। সম্পাদ্যে তিনখানা চ্যাপ্টার আছে। একটা আছে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত, একটা আছে বৃত্তের স্পর্শক, আর একটা আছে তোমাদের মধ্য সমানুপাতি নির্ণয়। এই তিনখানা চ্যাপ্টার আছে, তিনটেই করাবো, কোনো টেনশন নেই। সম্পাদ্য তোমাদের বড় কোশ্চেন আসবে দুটো। মার্ক ডিস্ট্রিবিউশনটা, টোটাল জ্যামিতির মার্ক ডিস্ট্রিবিউশনটা একবার একটু দেখে নাও, তারপরে আমরা সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, জ্যামিতি, টোটাল জ্যামিতির ভিতর আছে তোমাদের সম্পাদ্য আর উপপাদ্য। তো এখান থেকে এমসিকিউ আসবে। এমসিকিউ এমসিকিউ আসবে একটা, এসএকিউ এসিকিউ আসবে তোমার তিনটে, ট্রু ফলস একটা, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা, এর জন্য 1 মার্কস, এর জন্য 6 মার্কস, 3 into 2, 3 into 2 মানে 6 মার্ক। এটা 1 into 1, 1 মার্কস। এটা 1 into 1, 1 মার্কস। তাহলে টোটাল এই হচ্ছে এমসিকিউ এসিকিউ মার্কস। এর মার্ক হচ্ছে তোমার 6, 3, 9। আর বড় কোশ্চেন আসবে তোমাদের জ্যামিতি থেকে, বড় কোশ্চেন আসবে টোটাল 2, 4, 6টা আসবে। উপপাদ্য থেকে দেখো, উপপাদ্য থেকে আসবে তোমাদের দুটো, দুটো আসবে। দুটো থেকে তোমাদের করতে হবে একটা, একটার জন্য 5 মার্ক। একটার জন্য মার্ক কত? 5 মার্ক। তারপরে উপপাদ্যের প্রয়োগ আসবে। উপপাদ্যের প্রয়োগ আসবে দুটি, এখান থেকেও তোমাদের করতে হবে একটা, এর জন্য তোমাদের মার্ক রয়েছে 3 মার্কস। আর সম্পাদ্য 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 থেকেও তোমাদের দুটো আসবে, দুটো থেকে একটা করতে হবে, তার জন্য তোমাদের মার্কস রয়েছে 5 মার্কস। তাহলে 5, 10, 13, 13 আর এ হচ্ছে 9, 13 + 9, তাহলে হচ্ছে 9 আর 3, 12, 22, টোটাল 22 মার্ক তোমাদের। তার মানে জ্যামিতি থেকে তোমাদের টোটাল মার্ক হচ্ছে 22, মানে একটা বড় অংশ। জ্যামিতি থেকে যদি 22 মার্কস থাকে, তার মানে একটা বড় অংশ। এই বড় অংশ থেকে কোশ্চেন কিন্তু খুব বেশি নয়। দেখো, এই যে এমসিকিউ এসএকিউ ট্রু ফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সে তো আছেই, এখান থেকে হয়ে যাবে মোটামুটি। কিন্তু এই যে 13 মার্ক, এটা কিন্তু হাতের মুঠোয় মার্ক। তোমরা কতটা সিনসিয়ারলি সিরিয়াসলি দেখবে এই পোর্শনটাকে, তার বিশেষ করে এই যে সম্পাদ্য তোমাদের তিনখানা চ্যাপ্টার আছে। তোমাদের সম্পাদ্যের চ্যাপ্টার আছে তিনখানা। এখান থেকে যে কোনো দুটো চ্যাপ্টার তুমি যে কোনো দুটো চ্যাপ্টার যদি দুটো চ্যাপ্টার যদি খুব ভালোভাবে করো, খুব ভালোভাবে মানে যেখান থেকে যে কোনো ভাবে কোশ্চেন আসলে তুমি পারবে, তাহলে দুটো চ্যাপ্টার করলে, আমি কেন দুটো চ্যাপ্টার করতে বলছি, তিনটে চ্যাপ্টার তো মানে কোনোবার এটা ওটা এক্সচেঞ্জ করে দেওয়া হয়, দুটো কোশ্চেন এক্সচেঞ্জ করে দেয়। তো দুটো চ্যাপ্টার করলে যে কোনো একটা যদি করে নিতে পারো, তাহলে এখান থেকে তুমি 5 মার্ক পকেটে পরে রাখতে পারবে। ওকে, আর এমসিকিউ এসিকিউ তো ওগুলো তো রইলই। তো আমরা আজকে যে পোর্শনটা শুরু করব সেটা হচ্ছে সম্পাদ্য। আমরা আজকে সম্পাদ্য থেকে শুরু করব। সম্পাদ্যের ভিতর প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নিয়েছো, আশা করি তোমাদের সকলেরই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে,
তো যে কোনো ইউনিট যখন শুরু করবে তার আগে একটা মানে ক্লিয়ার ভিজুয়ালাইজেশন থাকা উচিত, আমি ব্যক্তিগত মনে করি, যে এখান থেকে আমার কতগুলো কোশ্চেন আসছে, কি ধরনের কোশ্চেন আসছে, এবং সেই কোশ্চেনগুলো করলে আমি কতটা মার্কস আমার গ্রিপে থাকবে, সেসব দেখে নিলাম আমরা। এবার আমরা চ্যাপ্টারের দিকে যাই। ওকে, তো আমরা আজকে প্রথম যে চ্যাপ্টারটা করতে চলেছি, সেটা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত। আমরা আজকে কি করতে চলেছি, আমরা যে চ্যাপ্টারটা করতে চলেছি ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত, এটা হচ্ছে আমার আমার নয় বইয়ের চ্যাপ্টার নাম্বার 11। এখানে দুখানা কনসেপ্ট আছে, একটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন আর দুই হচ্ছে পরিবৃত্ত অঙ্কন। তো অন্তর্বৃত্ত কাকে বলে আর পরিবৃত্ত কাকে বলে আগে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি, তারপরে মানে সেটা ত্রিভুজের হতে পারে, পঞ্চভুজ হতে পারে, মানে পঞ্চভুজের ক্ষেত্রে টাপ হবে, তোমাদের শুধু ত্রিভুজই আছে। ধরো একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যদি আমাকে অন্তর্বৃত্ত আঁকতে বলে, কি বলে অন্তর্বৃত্ত, অন্তর মানে ভেতর, অন্তর মানে কি ভেতর, তাহলে বৃত্তটা আমার কোথায় আঁকতে হবে, এর ভেতরে আঁকতে হবে। এরকম ভাবে আঁকতে হবে যেন এ তিনটে বাহুকে স্পর্শ করে যায়, তো যে বিন্দুকে কেন্দ্র করে আমি এই যে বৃত্তটা আঁকবো, অন্তর্বৃত্তটা আঁকবো, যে বিন্দুটাকে কেন্দ্র করে আমি অন্তর্বৃত্ত আঁকবো, সেটাকে কি বলে, অন্তর্বৃত্তের কেন্দ্র বলে। অন্তর্বৃত্তের কি বলে, কেন্দ্র বলে। সেটাকে সম্ভবত অন্তকেন্দ্রও বলা হয়। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। হ্যাঁ, অন্তকেন্দ্রও বলা হয়। এটাকে কি বলা হয়, অন্তকেন্দ্র। অন্ত অন্ত কেন্দ্র কি বলা হয়, অন্ত কেন্দ্র। আর এই যে ব্যাসার্ধটা নিয়ে আমি যে বৃত্তটা এঁকেছি, সেটাকে বলা হয়, সেটাকে কি বলা হয়, অন্ত ব্যাসার্ধ। সেটাকে আমরা কি বলবো, অন্ত ব্যাসার্ধ। তাহলে যখন ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে বলছে, আমরা পদ্ধতিতে যাব পরে, আগে বেসিকটা একটু ক্লিয়ার করে নিই, যে ভেতরের দিকে যখন আমরা বৃত্ত আঁকি কোনো ত্রিভুজের বা কোনো ফিগারের, ধরো যদি চতুর্ভুজ দিয়ে আমাকে এর ভিতরে আঁকতে বলে বৃত্ত, এই যে যখন চতুর্ভুজের ভেতরে যখন বৃত্ত আঁকছি তখন সেটাকে বলে অন্তর্বৃত্ত। তাহলে অন্তর্বৃত্ত যখন বলছি, তাহলে অন্তর্বৃত্তের দুটো জিনিস থাকবে, বৃত্তের যে মানে যে কোনো বৃত্তের দুটো জিনিস থাকে, এক হচ্ছে কেন্দ্র আর এক হচ্ছে ব্যাসার্ধ। তো যেহেতু এটা অন্তর্বৃত্ত তাই জন্য এটাকে আমরা বলছি অন্তকেন্দ্র, আর ব্যাসার্ধটাকে বলছি অন্ত ব্যাসার্ধ। ওকে, এবার ধরো তোমাকে অন্তর্বৃত্ত না বলে পরিবৃত্ত বলে দিল, সেক্ষেত্রে কি করতে হবে, ধরো এই যে এ এ বি সি একটা ত্রিভুজ, বলে দিল যে এ বি সি একটা ত্রিভুজ। এবার এই ত্রিভুজের যদি পরিবৃত্ত বার করতে বলে, পরিবৃত্ত মানে কি, পরিধির সাথে একটা সম্পর্কিত মনে হচ্ছে। পরিধি আমরা কি জানি, আউটার সারফেস, মানে আউটার বাউন্ডারি যেটা হয় সেটাই পরিধি হয়, সব থেকে বাইরের দিক থেকে যে অঞ্চলটুকু পাওয়া যায় সেটাই পরিধি হয়। তো এবিসি বৃত্তের যদি পরিবৃত্ত বলে, এবং আমার কাছে পেন্সিল কম্পাস নেই, এখানে দালান করানোর মতো অবস্থা নেই, তাই জন্য আমারটা দেখা তাড়া হচ্ছে। তো এই যে যেটা এঁকেছি আমি, এটা দেখো, ত্রিভুজটাকে একটু বড় করে দিই আর কি করবো, এই যে যেটা এঁকেছি এটা হচ্ছে আমার পরিবৃত্ত। এটা কি পরিবৃত্ত, কারণ ত্রিভুজের পরিধির টপ মোস্ট পয়েন্টকে এটা স্পর্শ করে যাবে। কোথাকে স্পর্শ করবে, টপ মোস্ট পয়েন্টকে মানে বাহুর সংযোগ স্থল, বাহু মানে পরস্পর যে পাশাপাশি যে বাহুদ্বয় রয়েছে তাদের সংযোগ স্থলকে স্পর্শ করে যাবে, সেটা হচ্ছে পরিবৃত্ত। এটাকে আমরা কি বলছি, পরিবৃত্ত।
বৃত্ত কি বলছি আমরা? পরিবৃত্ত বলছি। আচ্ছা, পরিবৃত্ত যখন বলছি তাহলে এটাকেও তো আমি কোনো না কোনো একটা কেন্দ্র তো নিয়েছি, কোনো একটা পয়েন্টটাকে কেন্দ্র ধরে তারপরে তো বৃত্তটা এঁকেছি। তো এই যে বিন্দু যেটাকে কেন্দ্র করে পরিবৃত্ত অঙ্কন করা হয় সেটাকে বলা হয় পরিকেন্দ্র। কি বলা হয়? পরিকেন্দ্র। ওকে। আর যে ব্যাসার্ধটা নিয়ে আমি এই বৃত্তটা এঁকেছি, যে ব্যাসার্ধটা নিয়ে আমি এই পরিবৃত্তটা এঁকেছি সেটাকে বলে পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ, সেটাকে কি বলে? পরিব্যাসার্ধ। তাহলে অন্তর্বৃত্ত কি, অন্তর্ব্যাসার্ধ কি? আচ্ছা, এর ক্যারেক্টারিস্টিকটা লিখে নাও একটা। জানি না বইতে আছে কিনা, তবে এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে, দেখা যাচ্ছে কি? জায়গা আছে, তাহলে আর একটু বড় করে লিখি। অন্তর্বৃত্ত সর্বদা ত্রিভুজের বাহু ত্রয়কে স্পর্শ করবে। সর্বদা বাহু ত্রয়কে স্পর্শ করবে মানে অন্তর্বৃত্ত যখন আমি আঁকবো তখন এই বৃত্তটা এই ত্রিভুজের প্রতিটা বাহুকে স্পর্শ করে যেতে হবে, তাহলেই সেটা আমার ত্রিভুজের অন্তর্বৃত্ত বলে বিবেচিত হবে। আর পরিবৃত্তের ক্ষেত্রে কি হবে? পরিবৃত্ত সর্বদা ত্রিভুজের 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 পাশাপাশি বলবো নাকি বলবো এটাকে ইন্টারকানেক্টেড এর বাংলাকে? ত্রিভুজের বাহুর সংযোগ 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 স্থলকে স্পর্শ করবে। সংযোগ স্থলকে স্পর্শ করবে মানে এই যে যে তিনটে বিন্দু, এই বিন্দুটাকে স্পর্শ করে তারপরে যাবে, তাহলে সেটা আমার পরিবৃত্ত হবে। আর এক্ষেত্রে আমার এটা অন্তর্বৃত্ত হবে। ঠিক? তাহলে আগে যাই। এবার এটা তো আমরা মোটামুটি পরিবৃত্ত আর অন্তর্বৃত্তর বেসিক স্ট্রাকচার বলো, বেস কি সেটা দেখলাম। এবার এটাকে তৈরি করতে হয় কিভাবে, আঁকতে হয় কিভাবে, সেটা একটু দেখার চেষ্টা করি। আগে আমরা পরিবৃত্তটাকে দেখি। হ্যাঁ, এগুলো মুছে দিলাম আমি। আমি অঙ্কন প্রণালী বলো বা অঙ্কন পদ্ধতি বলো, আমি আগে ব্রিফ ডেসক্রিপশন একটু দিয়ে দিই, তারপরে তোমাদের আগে একেই দেখাই। ধরো 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 এ বি সি একটা ত্রিভুজ আমাকে দিয়ে দিল। কি করলো? এ বি সি একটা ত্রিভুজ আমাকে দিয়ে দিল। তো যখন আমাকে পরিবৃত্ত আঁকতে হবে, কি করতে হবে? যখন আমাকে পরিবৃত্ত আঁকতে হবে তখন প্রথম কাজ হচ্ছে যে কোনো দুটো বাহু। যখন পরিবৃত্ত আঁকতে হবে তখন যে কোনো দুটো বাহু, সেটা হতে পারে এ বি, হতে পারে এ বি অ্যান্ড এ সি, হতে পারে এ বি অ্যান্ড বি সি, হতে পারে বি সি অ্যান্ড সি এ, যে কোনো দুটো বাহু, একটি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে হবে। সমদ্বিখণ্ডক কি করে আঁকতে হয়, বাহুর সমদ্বিখণ্ডক কি করে আঁকতে হয় আগে সেটা একটু দেখে নাও। ধরো ই এফ একটা একটা সরল রেখা, মানে রেখা অংশ, সরল রেখা বললে ভুল হবে, রেখা অংশ। ধরো এই ই এফ একটা সরল রেখা অংশ, এর সমদ্বিখণ্ডক কি করে আঁকতে হয় জানো? যারা জানো তারা জানো, যারা না জানো একবার দেখে নাও। সেক্ষেত্রে কি কি করতে হয়, এর অর্ধেক মানে যে সরল রেখাংশটা দেওয়া থাকবে, ধরো এটা যদি আমাকে 8 সেন্টিমিটার দেওয়া থাকে, যদি 8 সেন্টিমিটার দেওয়া থাকে, তাহলে আহ, তাহলে আমাকে কি করতে হবে, হয় 4 সেন্টিমিটার অথবা তার বড়, হয় 4 সেন্টিমিটার অথবা তার বড়। তার মানে যে বাহুটা বা আমাকে যে রেখাংশটা দেওয়া থাকবে সেই রেখাংশের অর্ধেক দৈর্ঘ্য বা তার বেশি,
অর্ধেক বা তার বেশি। ধরো এর অর্ধেক এইখানে আসছে, এর থেকে একটু বেশি নেবো, আমি এর থেকে একটু বেশি নেবো, বেশি নিয়ে এইখানে কম্পাস ধরবো, কম্পাস ধরে এদিকে একটা দাগ দেবো, তারপরে এদিকে একটা দাগ দেবো। দেখো মানে এই কম্পাস ছাড়া জ্যামিতি করাচ্ছি আমি, আর কি করা যাবে। এখান থেকে ধরো এইখান থেকে আমি এইটুকু নিলাম, অর্ধেকের বেশি নিতে হবে। অর্ধেকের বেশি নেওয়ার পরে উভয় পাশে, এই পাশে একটা দাগ, এই পাশে একটা দাগ, ধরো এইখানে পড়লো দাগটা, আর এই পাশের দাগটা পড়লো ধরো এইখানে। কি বলছি বুঝতে পারছো? আমার কাছে কম্পাস নেই, আর এত বড় বোর্ডে মানে যে সেট আপ দরকার সেটাও এখন আমার কাছে নেই। তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু চেষ্টা করছি কনসেপ্টটা বুঝে গিয়ে তোমরা যাতে বাড়িতে করে নিতে পারো। তো প্রথমে এই ই বিন্দুকে কেন্দ্র করে বাহুর উভয় পাশে দুটো বৃত্তচাপ আঁকলাম। সেম কাজ করতে হবে, সেম ব্যাসার্ধ নিয়ে এই এফ বিন্দুকে কেন্দ্র করে, এইখানে যেটুকু ব্যাসার্ধ নিয়েছিলাম সেম ব্যাসার্ধ নিয়ে আমার এবার এই এফ বিন্দুকে কেন্দ্র করে, এই এফ বিন্দুকে কেন্দ্র করে আমার এই এফ, এই যে দেখো এফ বিন্দুকে কেন্দ্র করে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, মানে বাহুর উভয় পাশে একটা করে বৃত্তচাপ আঁকতে হবে। আঁকলে এরকম দেখা যাবে। তারপরের কাজ হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুকে যোগ করে দেওয়া। হাতে এঁকেছি তাও তো অনেকটা সুন্দর হয়েছে। যাই হোক, এই বিন্দু আর এই বিন্দুকে যোগ করে দেওয়া। ধরো এই যোগ করার ফলে এই যে সরল রেখা অংশটা আমরা পেলাম, রেখা অংশটা ইএফ কে যদি ও বিন্দুতে ছেদ করে, তাহলে ই ও, ই ও, ই ও ইকুয়াল টু 1/2 অফ ইএফ। সমদ্বিখণ্ডক এইভাবে আঁকতে হয়, এইভাবে সমদ্বিখণ্ডক আঁকতে হয়। তো এই সেম কাজটা, এটা আমরা কি দেখালাম, সমদ্বিখণ্ডক অঙ্কন, সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক অঙ্কন। কার সমদ্বিখণ্ডক অঙ্কন? কোনো বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন। তো এইভাবে এখানেও করতে হবে সেম কাজটা, মানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এইখানেও সেম কাজ করতে হবে। ধরো বিসির প্রথমে আমি বিসিটাকে নেব, তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ আর এইখানে একটা বৃত্তচাপ, মানে উভয় পাশে আমাকে একটা করে বৃত্তচাপ আঁকতে হবে। দেখো বৃত্তচাপ কিন্তু এরকম হবে না, আমি হাত দিয়ে আঁকছি তার জন্য আমি সত্যি সরি, কিন্তু আমার কাছে কোনো অপশন নেই, তোমাদের তো করাতে হবে। তো এই ধরো বৃত্তচাপ হলো, এই একটা বৃত্তচাপ হলো, এই একটা বৃত্তচাপ হলো। হওয়ার পরে এই বি বিন্দুকে কেন্দ্র করে আঁকলাম, এবার সি বিন্দুকে কেন্দ্র করে এই একটা বৃত্তচাপ আঁকতে হবে। আঁকলাম, এবার এদের দুজনকে যোগ করে দিই। বেঁকায় গেছে যদিও, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, এই ধরো, ধরো এখানে আসলো, ধরো এখানে আসলো, হলো। এবার আমি একটা নিলাম, এবার যে কোনো আরো একটা বাহু, সেটা এ বি হতে পারে, এসি হতে পারে, যে কোনো একটা নিতে পারি। আমি ধরো এবার এবিসি কে নিলাম, এবিসি কে নিয়েও সেম কাজটা করতে হবে আমাকে। এই পাশে একটা বৃত্তচাপ আর এর এই পাশে একটা বৃত্তচাপ, সেম ভাবে বিবিন্দুকে কেন্দ্র করে এই পাশে একটা, এই পাশে একটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ আঁকার পরে এদেরকেও যুক্ত করতে হবে আমার, এদেরকেও যুক্ত করতে হবে। ধরো যুক্ত করলে এরকম একটা জায়গায় আসবে। ধরো এবার এই যে সমদ্বিখণ্ডক বিসি এর সমদ্বিখণ্ডক, ধরো আমি নিলাম ই এফ, বিসি এর সমদ্বিখণ্ডক ধরো ই এফ, এবং এ বি এর সমদ্বিখণ্ডক জি আর হচ্ছে এইচ। এরা পরস্পরকে, এই যে বিসি এর সমদ্বিখণ্ডক ই এফ এবং এ বি এর সমদ্বিখণ্ডক জি এইচ, এরা পরস্পরকে যদি ও বিন্দুতে, কোন বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে কি করে, ছেদ করে, মানে এই বাহুটা এর বইটা একে অপরকে ছেদ করে চাই ও বিন্দুতে। এবার ও থেকে ও এ হতে পারে, ও সি হতে পারে, ও বি হতে পারে, এই ও বি হতে পারে, ও সি হতে পারে, ও এ হতে পারে। এই মানে যে বিন্দুতে মিলিত হবে সেখান থেকে শীর্ষবিন্দু, যে কোনো শীর্ষবিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে যখন আমরা বৃত্ত ওকে কেন্দ্র করে বৃত্তটা আঁকবো, তখন সেই বৃত্তটা হবে আমার পরিবৃত্ত। সেই বৃত্তটা কি হবে আমার? পরিবৃত্ত। বুঝতে পেরেছো? দেখো আমি একবার লেখার চেষ্টা করছি পয়েন্টগুলো, যে কি কি করলাম, আমার বেসিক্যালি কি কি করতে হবে আমাদেরকে। অন্তর্বৃত্ত অঙ্কন পদ্ধতি, না এটা তো পরিবৃত্ত। পরিবৃত্ত
অঙ্কন অঙ্কন পদ্ধতি, পরিবৃত্ত অঙ্কন পদ্ধতি। তাহলে পরিবৃত্ত কার? ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে আমাকে একদম ফার্স্ট কাজ যেটা হবে 1 নম্বর পয়েন্ট আমার যেটা হবে সেটা হচ্ছে গিভেন কন্ডিশন, মানে যে শর্ত দেওয়া থাকবে সেই অনুসারে আমাকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। শর্তানুসারে ত্রিভুজ অঙ্কন, শর্তানুসারে ত্রিভুজ অঙ্কন। দেখো আমার এই জঘন্য হাতের লেখা একটু কষ্ট করে বুঝে নিও, যাতে মানে তোমরা, আমি জানি তোমরা বুঝতে পারো না, তাই জন্য বারবার মুখে বলার চেষ্টা করি। শর্তানুসারে ত্রিভুজ অঙ্কন এর মানে কি? যে শর্তানুসারে ত্রিভুজ অঙ্কন এর মানে কি আসলে দেখো, যদি বলে দেয় যে যে কোনো ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, দুটো বাহু দিয়ে দিতে পারে, অথবা দিয়ে দিল দুটো কোণ দিয়ে দিল, দেখা গেল একটা বাহু দিয়ে দিল 5 সেন্টিমিটার এবং একটা কোণ দিল তোমার 60 ডিগ্রি আর একটা কোণ দিল তোমার ধরো 45 ডিগ্রি, একটা দিল 60 ডিগ্রি একটা 45 ডিগ্রি। তাহলে এদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমার ত্রিভুজটা কেমন হবে? ধরো এটা 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এই দুটোকে যোগ করে দিলে এটা 5 এটা 7, আর এটা যা হবে তাই হবে, যোগ করে যা আসবে তাই আসবে। এটা হচ্ছে আমার এর ক্ষেত্রে কি হবে? ধরো এই 5 সেন্টিমিটার বাহুটাকে নিলাম, বলে দেয় কখনো কখনো বলে দেয় যে বাহুটা দেওয়া হয়েছে, এই যে 5 সেন্টিমিটার বাহুটা দেওয়া হয়েছে এই বাহু সংলগ্ন কোণ দিয়ে দিয়েছে, বলে দেয় অনেক সময়। তো যদি সেরকম বলে দেয় যে বাহু সংলগ্ন কোণ ধরো এই যে 60 ডিগ্রি, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এই জায়গায় আমার একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, আর এইদিকে আমার একটা 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। 45 ডিগ্রি কোণ আঁকতে হবে, আঁকলে এরা দুজনে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, ধরো এইটা এ বি, তাহলে এ বি সি ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে আমার প্রথম পয়েন্ট হচ্ছে শর্ত অনুসারে ত্রিভুজ অঙ্কন। কি বুঝতে পেরেছো? আশা করা যায়। এবার এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট ছিল যে শর্তানুসারে ত্রিভুজ অঙ্কন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওই ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন। ওই ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন। একটা ত্রিভুজের 3খানা বাহু, তার থেকে যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করলেই হবে। এবার সমদ্বিখণ্ডক অঙ্কন করলে আমরা তো একটা দেখিয়ে নিলাম যে সমদ্বিখণ্ডক অঙ্কন করলে সেই সমদ্বিখণ্ডক দ্বয় একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবেই। এটা হতে পারে, এর মানে এই নয় যে সবসময় ত্রিভুজের ভেতর থাকবে, নয়, এটা বাইরে গিয়েও মিলতে পারে, তাতেও কোনো সমস্যা নেই তোমাদের। যেখানে মিলবে সেটাকে সেন্টার ধরে এই ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা অঙ্কন করে দেবে, সেটাই তোমার পরিবৃত্ত হয়ে যাবে। হলো এটা। তারপরে 3 নম্বর পয়েন্ট, 2 নম্বর হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন। সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে পরস্পরকে ছেদ করবে সেই বিন্দুকে কেন্দ্র ধরে কেন্দ্র থেকে ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে শীর্ষবিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে পরিবৃত্ত অঙ্কন করতে
হবে। এই মোটামুটি এই হচ্ছে তিনটে ধাপ বলতে পারো। এই তিনটে ধাপ যদি মাথার ভিতর একটু কপি করে নাও, তাহলে আশা করি তোমাদের পরিবৃত্ততে অসুবিধা হবে না। অসুবিধা হবে না বলতে এটা ভুল কথা, অসুবিধা হবে না, অসুবিধা হবে। কোথায় অসুবিধা হবে জানো তো? যদি এই সমাধিখণ্ডক ঠিকঠাক না আঁকতে পারো না, এদিক ওদিক হয়ে যাবে যখন, হালকা পাতলা এদিক ওদিক হয়ে গেলে দেখবে যে দুই বাহু মিলেছে, এক বাহু মেলেনি। তখন কি করবো? চিটিং এর মধ্যে একটা দিয়ে দিই তোমাদের, কারণ সামনে পরীক্ষা। এটা প্র্যাকটিস মেক্স ম্যান ম্যাক্সিমাম পারফেক্ট। তো বারবার প্র্যাকটিস করলে হয়ে যায়। তারপরও পরীক্ষার হলে যদি বা এনি সেন্স দেখো যে হালকা পাতলা, হালকা পাতলা এদিক ওদিক হচ্ছে, হালকা পাতলা, বেশি নয়, হালকা পাতলা দেখা যাচ্ছে দুই বাহু পারফেক্ট মিলে গেছে, একটা বাহু থেকে জাস্ট একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, তখন কি করবে? বৃত্তটা টানার আগে, চিটিং এর শেখানো উচিত না, কিন্তু কি করব, সরি, আমি তোমাদের যে এরকম আইডিয়া দিচ্ছি সরি তার জন্য, কিন্তু শিখে রাখো, হলে কাজ দেবে। ধরো এই একটা ত্রিভুজ আমার, হ্যাঁ, এই ত্রিভুজের আমি যে বৃত্তটা আঁকতে চাইছি সেটা আমার এই বাহু আর এই বাহুকে পুরো স্পর্শ করে গেছে, মানে এই শীর্ষবিন্দু আর ওই শীর্ষবিন্দুকে স্পর্শ করে গেছে। এই শীর্ষবিন্দুতে গিয়ে দেখছি যে আমি কিছুটা বাইরে চলে যাচ্ছে, সামান্য কিছুটা বাইরে চলে যাচ্ছে। এর একটা নিনজা টেকনিক আছে। সেই নিনজা টেকনিকটা হলো, দেখবে ধরো এইখানে যদি আমার এইখানে এসছে, ধরো বাহুদ্বয়ের যে কি বলে ওটাকে, সমদ্বিখণ্ডক যেটা এঁকেছি, তার ছেদবিন্দু ধরো এখানে এসছে, সাপোজ ধরে নাও যে এখানে এসছে, তখন কি করবে? বৃত্তটা আঁকার আগে না, এখান থেকে এর ডিস্টেন্স, এখান থেকে এই যে দেখো এখানে তো বেশি হয়ে গেছে অলরেডি, এখান থেকে এর ডিস্টেন্স, এর ডিস্টেন্স আর এর ডিস্টেন্স প্রথমে মেপে নেবে যে ঠিক আছে কিনা। মেপে নিলে যদি দেখো যে হালকা পাতলা এদিক ওদিক হচ্ছে, শীর্ষবিন্দু এখানেই থাক, মানে ছেদবিন্দু এখানেই থাক, তোমার কম্পাসটা হালকা এদিক ওদিক সরিয়ে নেবে, হালকা, জাস্ট হালকা, বেশি নয় কিন্তু, বেশি সরালে স্যার ধরে নেবে। এমনিও হয়তো স্যার ধরতে পারে, মানে এটা অসম্ভব কিছু না ধরা। তারপরেও যদি হালকা পাতলা এদিক ওদিক করে নিয়ে যদি দেখো যে তিন বাহুই ঠিকঠাক মিলে যাচ্ছে, তখন তখন তুমি বৃত্তটা এঁকে দেবে। ধরো এই বৃত্ত এঁকে দিলে, এটা বৃত্ত বাদে অন্য কিছু হয়েছে, যাই হোক হলো, টপিক সেটা নয়। বৃত্তটা এঁকে দিলে, এঁকে দেওয়ার পরে যেখানে ছেদবিন্দু ছিল, যেখানে ছেদবিন্দু ছিল সেখান থেকে যে বাহুটা সব থেকে পারফেক্ট ম্যাচ করেছে, সেই বাহু অবধি টেনে দেবে, টেনে দিয়ে বলে দেবে যে ধরো ও এ, এই হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। ছোট্ট টেকনিক দিয়ে দিলাম, কারণ আমার নিজেরও হতো, আমি যখন আঁকতাম মানে কিছুটা ওই সামান্য এক চুল দু চুল এরকম ফাঁকা থেকে যেত। তো এটুকু করলে অসুবিধা হবে না আশা করা যায়। ওকে, তো এই ছিল আমাদের পরিবৃত্তের কনসেপ্ট। আমি তোমাদের আজকে এখান থেকে প্র্যাকটিস করাতে পারছি না, তার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, কারণ সেরকম টুলস আমার কাছে নেই। আচ্ছা, নিজে করি যে মানে 11-র যে এমসিকিউ এসিকিউ টাইপের যেগুলো রয়েছে ওইগুলো আমি একটু করিয়ে দিচ্ছি, এগুলো মুছে, এগুলো না মুছলেও হবে, অসুবিধা নেই আমার। হচ্ছে 11 নিজে করি, আবার সেই দাগ দিচ্ছে। 11-এ নিজে করি কতগুলো শূন্য স্থান আছে, হ্যাঁ? সেটা হচ্ছে বলছে কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের, ধরো এ একটা ত্রিভুজ, হ্যাঁ, এই ত্রিভুজের বাহুগুলি ধরো এসি বাহু, মানে পরিবৃত্তের সাপেক্ষে এসি বাহু, এটা কি হবে? এখানে অপশন দিয়েছে ব্যাসার্ধ না জ্যা, এটা হবে জ্যা। জ্যা কাকে বলে? কোনো ত্রিভুজের মানে কোনো বৃত্তের, এই ধরো এখান থেকে এইটুকু যদি কেটে নিই, এটা হচ্ছে চাপ, এই চাপকে সংযোজককারী রেখাকে বলা হয় বৃত্তের জ্যা। কি বলা হয়? বৃত্তের জ্যা, যা নয় কিন্তু, বৃত্তের জ্যা। তারপরে হচ্ছে দুই দাগ। দুই দাগ বলছে কোনো বৃত্তের দুটি জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক এর ছেদবিন্দু বৃত্তের কেন্দ্র। এই যে ধরো এই যে এই একটা জ্যা, এই একটা জ্যা, এদের লম্ব সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডকই, কারণ যখন দেখবে এদের ভিতরে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, এই জন্য এটাকে লম্ব সমদ্বিখণ্ডক বলা হচ্ছে। তা বলছে যে যে কোনো বৃত্তের দুটি জ্যা এর, এক সেকেন্ড, দুটি জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুই বৃত্তের কেন্দ্র।
যাই হোক, সরি, যা বলছিলাম, এই যে লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করেছে সেটা আমার কি হচ্ছে, বৃত্তের কেন্দ্র। ওকে ওকে। তারপরে 3 নম্বরও বলছে যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব। এই যে যেখানে ছেদ করেছে এখান থেকে শীর্ষবিন্দুর দূরত্ব, এখান থেকে শীর্ষবিন্দুর দূরত্ব কি হয়, ব্যাসার্ধ। এখানে আমরা লিখেছি না যে কেন্দ্র থেকে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে, যে কোনো শীর্ষবিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে, এই হচ্ছে সেখান থেকে কোশ্চেন ফ্রেম করা হয়েছে এটা। 3 নম্বর হলো, এবার হচ্ছে 4 দাগ। 4 দাগ বলছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলির ছেদ বিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা, বলছে যে 3 নাম্বারটা বলছে যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব। এখান থেকে এই দূরত্ব যেটাকে আমরা ব্যাসার্ধ বলছি, কিন্তু যেহেতু ব্যাসার্ধ বলছি, একটি বৃত্তের তো আলাদা আলাদা ব্যাসার্ধ হতে পারে না, তাই জন্য এটাকে ব্যাসার্ধর পরিবর্তে এখানে সমান লেখাটা পারফেক্ট হয়। সমান মানে এখান থেকে ও থেকে এ এর ডিস্টেন্স, ও থেকে বি এর ডিস্টেন্স অ্যান্ড ও থেকে সি এর ডিস্টেন্স সেম বোঝায়, তাই জন্য এটাকে সমান লেখা পারফেক্ট হয়। আর এখানে যেহেতু পরেরটাই ব্যাসার্ধের অপশন রয়েছে, তাই জন্য ওটাকে আমরা সমান লিখব। ওকে ওকে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সুন্দর সিস্টেম আছে, যদিও এটা করা উচিত না, যাই হোক। আচ্ছা, পরিবৃত্তর কনসেপ্ট দেখলাম, এবার আমরা একটু অন্তর্বৃত্তর কনসেপ্টটা দেখি। এগুলো সব মুছে দিলাম। এবার দেখো অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্তর ক্ষেত্রে কি হয়, পরিবৃত্তর ক্ষেত্রে যেমন আমরা কি করেছিলাম, যে যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছিলাম। সরি সরি, কৃষ্ণ। তো এবার আমরা এই অন্তর্বৃত্ত পোর্শনটুকু দেখব। অন্তর্বৃত্তর ক্ষেত্রে কি করি, অন্তর্বৃত্ত কি সেটা তো আমরা আগে দেখেই নিয়েছি। এখানে 1 আর 3 নম্বর এগুলো না মুছলে ভালো হতো, জানো তো, কারণ 1 আর 3 নম্বর সেম, শুধু ভাষাটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। ধরো এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এখানে আমি লিখছি যে অন্তর্বৃত্ত অঙ্কনের ধাপ। অন্তর্বৃত্ত অঙ্কনের ধাপ। অন্তর্বৃত্ত অঙ্কনের ধাপ, প্রথম যে কাজটা হচ্ছে, আমরা কার অন্তর্বৃত্ত অঙ্কন করছি, ত্রিভুজের। তাহলে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে শর্তানুসারে ত্রিভুজ অঙ্কন। আমাদের প্রথম কাজ কি করতে হবে, যে যে শর্ত দেওয়া থাকবে সেই অনুসারে আমাদের ত্রিভুজ অঙ্কন, যেটা আমি আগে তোমাদের দেখিয়েছি। আগের বার আমরা যেটা করছিলাম, 2 নম্বর পয়েন্ট আমরা যেটা লিখেছিলাম, যে বাহুকে সমদ্বিখণ্ডক করেছিলাম। বাহুকে সমদ্বিখণ্ডক করে আমরা কি লম্ব সমদ্বিখণ্ডক করে কি করেছিলাম, আমরা পরিবৃত্ত এঁকেছিলাম। কিন্তু এবার আমরা আঁকবো অন্তর্বৃত্ত। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, এবার আমাদের কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। কি করতে হবে, কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আমি আগে প্রথমে লিখে নিই পয়েন্টটা, তারপরে তোমাদের দেখাচ্ছি। যে কোনো দুটি কোণের যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক
যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন, সেটা হতে পারে যে এ বি সি কোণ, এ সি বি কোণ অথবা বি এস সি কোণ। এই তিনটে কোণের থেকে যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক আঁকলেই হয়ে যাবে। তো ধরো একটা আমাকে কোণ দিয়ে দিল, কত ডিগ্রি আমি জানি না, ধরো আমাকে একটা কোণ দিয়ে দিল যে এ বি সি কোণ। এই কোণের যদি আমাকে সমদ্বিখণ্ডক আঁকতে হয় কি করতে হবে দেখো, প্রথমে একটা বৃত্তচাপ আঁকতে হবে এই বি বিন্দুকে কেন্দ্র করে, মানে যে কোণটার আমি সমদ্বিখণ্ডক আঁকবো সেই বি বিন্দুকে কেন্দ্র করে প্রথমে আমাকে এরকম একটা বৃত্তচাপ আঁকতে হবে। কি করতে হবে, একটা বৃত্তচাপ আঁকতে হবে। ধরো এরকম আসলো বৃত্তচাপটা। এবার এই বৃত্তচাপের ক্ষেত্রে বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ ধরো বৃত্তচাপ এই যে বিসি বাহুকে ডি বিন্দুতে এবং এ বি বাহুকে ই বিন্দুতে স্পর্শ করলো বা ছেদ করলো, স্পর্শ নয় ছেদ করলো, বিসি কে ডি বিন্দুতে এবং এ বি কে ই বিন্দুতে ছেদ করলো। এবার কি করতে হবে, ওই সেই সমদ্বিখণ্ডকের মতো এই যে বৃত্তচাপ, এই চাপের অর্ধেক বা তার বেশি, কতটা নিতে হবে আমার, অর্ধেক বা তার বেশি, এখান থেকে অর্ধেক বা তার বেশি নিয়ে এই ভেতরের দিকে, এইখানে ভেতরের দিকে আমার একবার ডি বিন্দুকে কেন্দ্র করে একবার ই বিন্দুকে কেন্দ্র করে একটা দুটো বৃত্তচাপ আঁকতে হবে, একই দিকে দুটো বৃত্তচাপ আঁকতে হবে। এবার এই যে বৃত্তচাপ দ্বয় যে বিন্দুতে ছেদ করবে সেখান থেকে যদি এই বি বিন্দু থেকে যদি তার আমি এই মানে বি বিন্দু আর যে বিন্দুতে ছেদ করেছে সেটাকে যদি আমি টেনে দিতে পারি তাহলে সেটা আমার কোণের সমদ্বিখণ্ডক অঙ্কিত হবে। তাহলে আমরা এটা কি করলাম, কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। কি করলাম, কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। আরো একবার দেখে নাও, আরো একবার আমি তোমাদের বলার চেষ্টা করছি। ধরো এবিসি একটা কোণ, এই কোণের যদি আমাকে সমদ্বিখণ্ডক আঁকতে হয় তাহলে বি মানে যেটা কোণ রয়েছে সেই বিন্দুটাকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকতে হবে। প্রথম কাজ সেই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকা। সেটা আমি এখানে গেছি, তোমরা এখানেও আঁকতে পারো, কেউ ভেতরেও আঁকতে পারো, অসুবিধা নেই সেখানে, কিন্তু একটু এরকম জায়গায় এগো যাতে পরের বৃত্তচাপ দুটো আঁকার মতো জায়গা থাকে। ওকে, তো প্রথমে সেই বি বিন্দুকে কেন্দ্র করে ওই কোণের ভেতরে মানে কোণের সাপেক্ষে একটা মানে কোণটাকে যেন ছেদ করে যায়, কোণ যে দুটো বাহু নিয়ে করা সেটাকে ছেদ করে যায়, সেটাকে ছেদ করে গেলে সে ধরো এই ডি আর ই বিন্দুতে ছেদ করেছে একটা বৃত্তচাপ, তাহলে ডিই আমার একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের অর্ধেক বা তার বেশি, অর্ধেক বা তার বেশি ব্যাসার্ধ নিয়ে আমাকে এই কোণের ভিতরে, কোণের অভ্যন্তরে আমাকে কি করতে হবে, দুখানা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। কি করতে হবে, দুখানা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই একটা বৃত্তচাপ অঙ্কন করেছি আমি। এই বৃত্তচাপ দ্বয় যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে বা বি বিন্দু থেকে সেই বিন্দুকে যোগ করে বর্ধিত করে দিলে আমরা যেটা পাবো, ধরো এই এফ পেলাম, তাহলে এ বি এফ অ্যাঙ্গেল এ বি এফ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ বি সি হবে। তার মানে এই দুটো তোমার সমান হবে, যখন তুমি পেন্সিল কম্পাস দিয়ে করবে তখন এটা পারফেক্টলি এসে যাবে। বুঝে গেছো কোণের সমদ্বিখণ্ডক কিভাবে আঁকতে হয়, আশা করা যায়। তাহলে আমরা কোণের সমদ্বিখণ্ডক এঁকে নিলাম। এবার কোণের সমদ্বিখণ্ডক আঁকার পর ধরো এর ক্ষেত্রে আমি যদি কোণের সমদ্বিখণ্ডক আঁকি, এরকম একটা জায়গা আসবে, আর এর ক্ষেত্রে যদি সমদ্বিখণ্ডক আঁকি তাহলে এরকম একটা জায়গা আসবে। বাবা, সরল রেখা তো হয়নি, বক্ররেখা হয়ে গেছে, পারফেক্ট বক্ররেখা। যাই হোক হলো, এখান থেকে তো আমি পারফেক্ট আঁকতে পারবো না, আমি তো বারবার বলছি। এবার কি করতে হবে, এই বিন্দু থেকে না লম্ব আঁকতে হবে, এই বিন্দু থেকে লম্ব আঁকতে হবে যে কোনো বাহুর উপরে। সেটা কি করে আঁকবে জানো তো, স্কেল থাকলে আমি তোমাদের দেখিয়ে দিতাম। মানে তোমাদের যেহেতু অঙ্কন প্রণালী আসে না, মানে দেয় না যে অঙ্কন প্রণালী লেখো, শুধু চিত্র আঁকলেই হয়ে যায়, তো সেক্ষেত্রে কি করবে, এইখানটা স্কেল ধরবে, এইখানটা স্কেল ধরবে, এই বিসি বাহুর উপর স্কেল ধরবে। স্কেল ধরে যে কোনো একটা দাগ, যে কোনো একটা দাগ, সেই দাগটাকে দেখবে যে এই দাগের উপরে রয়েছে কিনা। এই দাগের উপরে থাকলে এবার সেটাকে সরাবে, স্কেলটাকে সরাবে, সরিয়ে এই বিন্দুটাকে আনবে, এই বিন্দুটাতে মানে যেখানে আমার অন্তর্বৃত্ত তোমাকে কি করেছে, ছেদ করেছে, সরি, কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করেছে সেই বিন্দুতে আনবে, আনার পরে সেখান থেকে এই দাগটা টেনে নেবে।
টেনে নিলে ধরো ওই ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই ও বিন্দু হচ্ছে আমার কেন্দ্র, আর এই যে ধরো ও, ওকে ধরো ওকে, ওই কেটা হচ্ছে তোমার, ও কেটা হচ্ছে ব্যাসার্ধ, এই ও কেট ব্যাসার্ধ নিয়ে আমাকে একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। আমি যেমন আমার পরিবৃত্ত সেরকম বেকাই হয়েছে, যাই হোক কি করা যাবে, ভাবনা অল্প সমঝো ইয়ার। তো এই হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত, পরিবৃত্ত নয়, কি বৃত্ত, অন্তর্বৃত্ত। তাহলে দুটি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, 3 নম্বর পয়েন্ট, সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করবে সেখান সেই বিন্দু থেকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে ত্রিভুজের যে কোনো বাহুর লম্ব দূরত্বের সমান ব্যাসার্ধ নিয়ে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন প্রসেস। একবার একটুখানি দেখে নাও। আরো একবার বলে দিই অন্তর্বৃত্ত অঙ্কন। প্রথমে হচ্ছে যা যা শর্ত দেওয়া থাকবে, দেখা যাচ্ছে কখনো তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে দেবে, কখনো দুটো কোণ একটি বাহু, কখনো দুটো কোণ দুটো বাহু এরকম দিয়ে দেবে, কখনো একটা কোণ দুটো বাহুর দৈর্ঘ্য দিয়ে দেবে। সেক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করা। এবার সেই ত্রিভুজ অঙ্কন করার পরে যদি আমাকে পরিবৃত্ত অঙ্কনের প্রসেস তো আগে বলে দিলাম, এবার অন্তর্বৃত্তের কথাই বলছি। অন্তর্বৃত্ত অঙ্কন করতে বললে আমাকে যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। যে সমদ্বিখণ্ডকগুলো আমি আঁকবো, যে সমদ্বিখণ্ডক দুটো আঁকবো, সেই সমদ্বিখণ্ডক দুটো যে কোনো না কোনো বিন্দুতে তো গিয়ে ছেদ করবে, ত্রিভুজের ভেতরই কোনো না কোনো বিন্দুতে গিয়ে ছেদ করবে। এই অন্তরকেন্দ্র সবসময় ত্রিভুজের ভেতরেই থাকে। এই পয়েন্টটা তোমরা নোট করে লিখতে পারো, একটা স্টার পয়েন্ট লিখতে পারো, যে পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে বা বাইরে হতে পারে, কিন্তু কেন্দ্র সর্বদা ত্রিভুজের অভ্যন্তরেই অবস্থান করে। তার মানে পরিকেন্দ্র তোমার ত্রিভুজের বাইরে যেতে পারে, সব সময় যাবে সেটা আমি বলছি না, যেতে পারে, কিছু স্পেসিফিক কেস আছে সেখানে যেতে পারে। ধরো ত্রিভুজটা এরকম, এদের ক্ষেত্রে কি হয়, এরকম, এটা হয় বাইরে আসবে, না হলে এর উপরে থাকবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই অতিভুজের উপরে
পরিকেন্দ্র অবস্থান করে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপরে পরিকেন্দ্র অবস্থান করে। আর এর ক্ষেত্রে দেখো, তুমি যদি সমদ্বিখণ্ডক আঁকতে যাও এর বাইরেই অবস্থান করবে। নাহলে ধরো এখান থেকে, এই যে এখান থেকে যা ডিস্টেন্স হবে, 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 তিনটে তো সেম হবে না। তো এরকম ত্রিভুজ হলে আমার পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে আমার পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে বা বাইরে অবস্থিত হতে পারে, কিন্তু ইনফ্যাক্ট বাহুর উপরেও অবস্থিত হতে পারে। বাইরে হতে অভ্যন্তরে বা বাইরে, বা যে কোনো বাহুর উপর, যে কোনো বাহুর উপরও হতে পারে, যে কোনো বাহুর উপরেও হতে পারে। বাহুর উপরে কখন হবে? যখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হয়। তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজ এঁকে দেখবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রই অতিভুজের উপরে অবস্থিত হয়। আর এরকম টাইপের, এই যে এরকম টাইপের যদি ত্রিভুজ হয়ে যায়, সেক্ষেত্রে সেটা আমার এই যে ইসের বাইরে গিয়ে আমাদের, তোমার কি বলে, ত্রিভুজের বাইরে গিয়ে আমার পরিকেন্দ্রটা অবস্থিত হয়। কিন্তু অন্তকেন্দ্র সর্বদাই আমার ত্রিভুজের ভেতরেই থাকবে। অন্তকেন্দ্র সর্বদা আমার ত্রিভুজের ভেতরেই থাকবে। ওকে, এই একটা পয়েন্ট। আরো একটা পয়েন্ট তোমরা লিখে নাও, এখান থেকে এমসিকিউ এসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে, তাই তোমাদের বলে দিচ্ছি। আরো একটা পয়েন্ট, যেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ও অন্তকেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে। যদি সমবাহু ত্রিভুজ হয়, কেন বললাম জানো তো এটা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু তিনটে বাহু সমান, তার মানে তাদের তিনটে কোণও সমান হয়। যে কোনো সমবাহু ত্রিভুজের তিনটে বাহু যেহেতু সমান, তাহলে তিনটে কোণও সমান। তাহলে তিনটে কোণের মান, প্রত্যেকটার মান কত ডিগ্রি হয়? 3 6 18, 60 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়। এদের সমদ্বিখণ্ডক অঙ্কন করলে 30 ডিগ্রি হয়। তো এইখান থেকে যদি আমি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি, সেটা এই বাহুটাকে, এই যে বাহুটা, এই যে কোণের বিপরীত যে বাহু, সেই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করেই যায়। তো বা আমি যদি এই বাহু সমদ্বিখণ্ডক অঙ্কন করি এবং সেটাকে বর্ধিত করি, সেটা এই যে কোণটা, এই কোণটাকে সে সমদ্বিখণ্ডিত করে যাবে। তাই জন্যে এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র এবং অন্তকেন্দ্র একই বিন্দুতে অবস্থিত হয়। ওকে, আমি আরো একবার তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি তোমাদের আজকে কিছু প্র্যাকটিস করাতে পারলাম না। মানে প্র্যাকটিস করাতে পারলাম না ইন দ্য সেন্স, নিজে কিছু এঁকে দেখাতে পারলাম না, কারণ এমনিতে আমার হাত ব্যাকা, তার জন্য তো লেখা শ্রী এই দেখতে পাচ্ছ। তারপরে কম্পাস পেন্সিল এখনো আমি জোগাড় করে পারিনি, চেষ্টা করব নেক্সট টাইম থেকে জোগাড় করার, তার জন্য আমি সরি। তো আজকে আমাদের সম্পদের এই পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত ভালো করে যাও। মানে এখান থেকে একটা কোশ্চেন দেয়, মানে 5 বছরের কোশ্চেন দেখলে 4 বছর তো মিনিমাম পাবে তুমি, যে হয় অন্তর্বৃত্ত দিয়েছে নয় পরিবৃত্ত দিয়েছে, অল্টারনেট করে দেয়, যে হয় অন্তর্বৃত্ত নয় পরিবৃত্ত, অন্তর্বৃত্ত নয় পরিবর্ত। খুব কম এমন হয় যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয়নি। ওকে, তো এর পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্যটা করব। না, স্পর্শক সংক্রান্ত সম্পদ্য মানে বৃত্তের স্পর্শক অঙ্কন, উপপাদ্য নয়। আগে সম্পদ্য যখন শুরু করেছি, আমরা আগে সম্পদ্যটা শেষ করব, তারপরে আমরা উপপাদ্যে যাব। তো ঠিক আছে, থ্যাংক ইউ অল। তোমাদের সকলকে আরো একবার ধন্যবাদ। আর একটা কথা বলতে চাই, যদি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট প্রয়াস, তাহলে লাইক শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন, কোনো ভিডিও তো কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন দুটোতেই আমরা দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন করে তোমরা জিজ্ঞেস করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট
সরি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট লেকচারে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর চুটিয়ে পড়াশোনা করো। সময় কিন্তু আর বেশি নেই। চলো, নমস্কার, রাধে রাধে।